আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমার এই ভিডিওতে থাকছে এসএসসি ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ের কয়েকটি টপিকস। তাপ ও তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, আর পদার্থ এর মধ্যে তাপীয় যে প্রসারণ ঘটে আমরা জানি এটা, যে আমরা আগে শিখেছি যে পদার্থকে তাপ দিলে সেটা একটু প্রসারিত হয়, সেটা আমরা আজকে দেখব। আজকের মূল টপিকসগুলোর মধ্যে তাপ ও তাপমাত্রা। এই তাপ বলতে আসলে আমরা কি বুঝি? তাপ, এটা শুনে কিন্তু সবার কাছে খুব মজার একটা বিষয় চলে আসছে। সেটা হচ্ছে যে তাপ বলতে আমরা কি বুঝি? গরম অনুভূতি, হ্যাঁ হতে পারে। আর একটা কি হতে পারে? মনে হচ্ছে একটু উষ্ণ, আগুন আগুন, অর্থাৎ হিট বলতে যেটা বুঝে থাকি। তাপ কি? আর তাপ হচ্ছে এমন একটা জিনিস যা আগুনের কাছে নিলে, একটি ধাতব বস্তুকে যদি আমরা ধরি, তাহলে সেই ধাতব বস্তুটি কি হবে? কিছুক্ষণ পরে সেটি গরম হবে এবং তা একটু পরে আমাদের হাতে গরম লাগবে। এই যে হাতে গরম লাগবে, এটাই হচ্ছে তাপ। আমাদের কাছে মনে হয় আগুন থেকে কিছু যেন একটা এসেছে, অর্থাৎ আগুন থেকে যে একটা কিছু আসলো, এই যে কিছু একটা, সেটা হচ্ছে এখানে তাপ। এই তাপ সম্পর্কে 1718 সালে কাউন্ট রামফোর্ড প্রমাণ করেছিলেন যে তাপের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আছে একটি গতির। তাপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কার? গতির। কেন? তিনি তখন যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে, কামানের নল তৈরি করার সময় ধাতুর টুকরাকে ড্রিল মেশিনের সাহায্যে উনি কি করতেছিলেন? ফুটো করতেছিলেন। এই ফুটো করার সময় উনি লক্ষ্য করলেন যে ছোট ছোট ধাতুর টুকরোগুলো ছিটকে আসছে। আমরা কিন্তু দেখে থাকি যেখানে যে ড্রিলের কাজ করে, সেখানে কিন্তু এই ধাতুর টুকরোগুলো আসে। অর্থাৎ আমরা দেখি কি যেন ঝলকানি চলে আসছে, কি যেন একটু ঝলকানি চলে আসছে। এই যে ঝলকানি চলে আসছে বলে মনে করি আমরা, এই ঝলকানিটাই হচ্ছে আমাদের এখানে তাপীয় অবস্থা। তাহলে এই তাপ বলতে আমরা এই যে দেখলাম যে ঝলকানি চলে আসলো, এটা কিন্তু গায়ে লাগলে আবার কি হয়? গরমও লাগে। এই যে গরমের অনুভূতি হলো, তাহলে এই বিষয়গুলো তিনি ওখান থেকে চিন্তা করতে থাকলেন। তার চিন্তাধারাটা কেমন? তিনি চিন্তা করেন যে ড্রিল চালাতে যে যান্ত্রিক শক্তি ব্যয় হয়েছে, তার থেকেই তাপের উদ্ভব হয়েছে। এই যান্ত্রিক শক্তি ধাতব টুকরাগুলোর অণুগুলোতে গতিশক্তির সঞ্চার করেছিল, যাতে টুকরাগুলোকে উত্তপ্ত করে। এখন এই যে টুকরাগুলোকে যে উত্তপ্ত করলো, তাহলে প্রকৃতপক্ষে এটি কি দাঁড়াবে? প্রকৃতপক্ষে তাপ পদার্থের অণুগুলোর এলোমেলো গতির ফলাফল। তাপ তাহলে পদার্থের অণুগুলোর এলোমেলো গতির ফলাফল। উনার ধারণা কিন্তু ওখান থেকে। আমরা কিন্তু প্রথম টপিকসে যাচ্ছি, তাপ। এখনো কিন্তু অন্য কিছু বলতে পারিনি। পদার্থের অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে, এটা কিন্তু তোমরা অনেক আগেই শিখেছ। কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট শক্তির সমানুপাতিক হবে। আমরা তাহলে এই যে দেখব যে বস্তুতে তাপ প্রদান করা হলে, এর অণুগুলো যে ছোটাছুটি করে, এই ছোটাছুটি কি করে? আগের তুলনায় একটু বেশি হয় বা বৃদ্ধি পায়। যেহেতু ছোটাছুটি বৃদ্ধি পায়, তাহলে তার গতিশক্তিও কি বেড়ে যায়। তাপ পদার্থের আণবিক গতির সাথে সম্পর্কিত, যাহা বস্তুকে ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাই
তাপ এক প্রকার শক্তি আমরা বলতে পারি। এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে আমরা বলতে পারি তাপ এক প্রকার শক্তি, কারণ তাপ কাজ সম্পাদন করতে পারে। তাপ শক্তি অন্যরকম শক্তি থেকে পাওয়া যায়। তাপ শক্তি কিন্তু আসলে নিজস্ব কোনো কিছু না, অন্য একটা শক্তি থেকে। এতক্ষণ বলছিলাম যে কাউন্ট রামফোর্ড যেটা বলেছিলেন, সেখানে আমরা এতক্ষণ দেখলাম যে একটা শক্তি থেকে, যান্ত্রিক শক্তিতে তাপ শক্তির উদ্ভব ঘটে। তাহলে তাপ শক্তি অন্যরকম একটা শক্তি থেকে আমরা পাই। আবার তাপকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। যেমন কেমন সেটা? তাপ শক্তিকে অন্য শক্তি রূপান্তর কেমনে হবে, সেটা কেমন জিনিস? পেট্রোল বা ডিজেল ইঞ্জিন চালিয়ে এই যে জ্বালানি হিসাবে যে তেলকে পোড়ানো হয় বা দহন করা হয়, এর ফলে যে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এটাই কিন্তু এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, আমি পেলাম কি? এখন তাপ পেলাম। এখন এই তাপকে আবার কি করব? অন্য কাজে লাগবে কিভাবে? আর এই তাপ শক্তি, এই যে বয়লার, ওটার মধ্যে বয়লার এই পানিকে বাষ্পে রূপান্তরিত করে ইঞ্জিনকে পরিচালনা করে, অর্থাৎ চালাতে সাহায্য করে। মানে তাপ শক্তি এখানে কি শক্তি? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। দুই হাতের তালু পরস্পরের সাথে যদি আমরা ঘর্ষণ করি, সেখানেও কিন্তু আমরা গরম অনুভব করব। এই ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরিত হলো। যান্ত্রিক শক্তি কি? এই যে আমি ঘর্ষণ করলাম, এই যে আমার হাত দুইটি কিন্তু আসলে একটা যন্ত্রের মতো এখানে কাজ করবে। এটা হলো যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করলো। তাহলে তাপ কি? তাপ এক প্রকার শক্তি, যা আমাদের গরমের অনুভূতি জায়গায় বা ঠান্ডার অনুভূতি জায়গায় তাপ থাকলেই আমরা বলতে পারবো যে এটা গরম না ঠান্ডা। এই যে ঠান্ডা না গরম, এটাই হচ্ছে তাপ শক্তি। এবার আসছি তাহলে তাপের এককটা কি? তাপের একক জুল। তাপের একক জুল, যাকে জে দ্বারা প্রকাশ করা হয়। তাপের একক হলো জুল। তাহলে আমরা দেখলাম তাপের একক জুল, এটা এসআই একক। এই এককটা চালু হওয়ার পূর্ব পর্যন্ত তাপ কিন্তু ক্যালোরি হিসেবে ব্যবহার হতো, অর্থাৎ তাপের এককটা তখন কিন্তু ক্যালোরি ছিল। আমরা তাই ক্যালোরির সাথে তাপের একক অর্থাৎ জুলের একটা সম্পর্ক পাই। ক্যালোরির সাথে তাপের একক যে জুল, তার সাথে একটা সম্পর্ক পাই। আমরা জানি 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল যান্ত্রিক শক্তি ব্যয় করতে হবে। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল যান্ত্রিক শক্তি কাজ করে, বা 1 ক্যালোরি তাপ দিয়ে 4.2 জুল কাজ আমরা পাই, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি 1 ক্যালোরি সমান, হ্যাঁ আমরা বলবো কি বলবো? ইয়েস, 1 ক্যালোরি সমান 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা আমরা লিখতে পারি। এটা বড় একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, রাইট ডাউন। আমরা এরপরেই দেখব যে তাপ এতক্ষণ আলোচনা করলাম, এবার তাপমাত্রাটা কি? এটা আবার কেমন জিনিস? তাপমাত্রাটা কেমন? এটা কি হতে পারে? তাহলে তাপমাত্রা বলতে আমরা বুঝি মাত্রা কি? পরিমাপ বলতে পারি।
বলা হয় কখনো কখনো মাত্রা অতিরিক্ত, তার মানে কি একটা নির্দিষ্ট সীমার অতিরিক্ত। এখানে আমরা এটা কথা বললাম। বাট তাপমাত্রা বলতে আমরা কি বুঝবো? দুটি বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে আনা হয়, তাপীয় সংস্পর্শ মানে হচ্ছে একটা বস্তু আর একটা বস্তুর কাছাকাছি আনা হয়। এই বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান ঘটতে পারে যদি বস্তু দুটির তাপের তারতম্য থাকে, অর্থাৎ কম বেশি থাকে। তাহলে এই আদান প্রদান কতক্ষণ ঘটবে? যতক্ষণ পর্যন্ত এই বস্তু দুইটির মধ্যে তাপের পরিমাণ সমান সমান না হয়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এই তাপটার সাথে তরলের একটা সম্পর্ক করতে পারি। কেমন? আমরা কিন্তু জানি যে দুইটি পাত্রে তরল পদার্থ রেখে যদি আমরা একটা নলের সাহায্যে এই তরলটিকে জুড়ে দিই, তাহলে এই পাত্র দুইটির উপরিতল, তরলের উপরিতল সমান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই নলের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে, অর্থাৎ এক পাত্র থেকে অন্য পাত্রে তরল প্রবাহিত হবে। তাপ ঠিক একই রকম ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় যতক্ষণ পর্যন্ত ওই বস্তু দুইটির মধ্যে তাপের পরিমাণ সমান না। তাহলে তাপের ক্ষেত্রে আমি যদি চিত্রটা একটু দেখাই, যে একটা তরলের ক্ষেত্রে আমি যদি চিত্র দেখাই, যে এরকম এই একটা বস্তু আর এই একটা বস্তু, এখানে আমরা যদি একটা চাবি দিয়ে দিই, এখানে একটা চাবি দিলাম, চাবি দিয়ে এখানে এটাও তরল আছে, এখানে এতটুকু তরল আছে, এখানে কম তরল আমরা মনে করতেছি, এখানে কম তরল, এখানে বেশি তরল, আর এইখানে তাপ তরলের উচ্চতা একটু বেশি আমরা মনে করতাম এটা। তো সাপোজ তরল তাহলে কি হবে? এতক্ষণ যে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে তরলের উপরিতল, এই উপরিতলটা একটু উপরে আর এই উপরিতলটা একটু নিচে। তাহলে তরল এখান থেকে এখানে যাবে। খেয়াল রাখো বিষয়টা, যে তরল এখানে কিন্তু কম, কারণ এখানকার পাত্রটা চিকন। তাহলে তরল এখানে কম, এখানে তরলটা অনেক বেশি। বাট এখানে তরল বেশি হলেও তরলের উচ্চতা এখানে আবার বেশি। এই উচ্চতা বেশি হওয়ার কারণে তরল পদার্থ এখান থেকে এখানে যাবে। তার মানে হলো তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে যাবে, অর্থাৎ এক পাত্র থেকে অন্য পাত্রে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কি উচ্চতা সমান না হয়। তাপীয় ক্ষেত্রেও তাই, তাপমাত্রাও একই রকম ভাবে তাদের মধ্যে উষ্ণতার পরিমাণ যদি সমান না হয়, তাহলে আমরা বলতে পারি সেটা কি এক পাত্র থেকে এক উষ্ণ বস্তু থেকে অপর উষ্ণ বস্তুতে তাপ গমন করবে। বস্তুর উত্তপ্ততার পরিমাপ করা হয় যা দ্বারা, সেটাই হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ যে বস্তুর তাপমাত্রা বেশি সে বস্তু তাপ হারাবে, আর যে বস্তু তাপমাত্রা কম সে বস্তু তাপ গ্রহণ করবে। তাহলে একই ক্ষেত্রে আমি যদি এরকম বলি যে তাপ গ্রহণ করলে বস্তুর তাপমাত্রা বাড়ে আর তাপ অপসারিত হলে তাপমাত্রা কমে, এটা কিন্তু আমরা বলতেই পারি। তাপ গ্রহণ করলে বস্তুর তাপমাত্রা বাড়ে আর তাপ যদি অপসারণ করা হয়, অপসারিত হয় বা তাপ যদি হারায় তাহলে তাপ কমবে। তাহলে এখন তাপমাত্রা সম্পর্কে আমরা আরেকটু কথা যদি ক্লিয়ার করে বলি, সেটা কেমন হবে? যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এসে বস্তুটির তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। তাপমাত্রা কি? বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা মানে কি? তার তাপের পরিমাণকে আমরা বলতে পারি এখানে।
কিন্তু আসলে পরিমাণ এখানে বলা যাবে না, তার অবস্থা। অর্থাৎ যদি বস্তুটির সংস্পর্শে আনা হয় তাহলে বস্তুটি তাপ গ্রহণ করবে না তাপ হারাবে, তার অবস্থাটাকেই বলা হয় তাপমাত্রা। তাপমাত্রার একক এটা আমরা আগেও হয়তো করেছি, হয়তো বা জানি সবাই, তারপরে বলছি। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আন্তর্জাতিক পদ্ধতিতে কিন্তু তাপমাত্রা একক কেলভিন, অর্থাৎ এসআই এককে তাপমাত্রার একক কেলভিন। এই একক চালুর পূর্বে আমরা তাপমাত্রার প্রচলিত একক হিসেবে ডিগ্রি সেলসিয়াস চিন্তা করতাম, যা কেলভিনের পাশাপাশি এখনো পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি একটু ভিন্নভাবে বলি যে স্বাভাবিক চাপে গলন্ত বরফ মানে কি, যে বরফটা গলছে সেই বরফে এবং ফুটন্ত পানির তাপমাত্রার ব্যবধানের 100/1 1 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। বরফের গলনাঙ্ককে ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে গলতে শুরু করে, আর পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হওয়া পর্যন্ত পানি কিন্তু গলতে শুরু করে না। তাই পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। এখন এই দুইটা জিনিস আবার একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। এই পানির ত্রৈধ বিন্দুটা কি জিনিস? আমার ত্রৈধ বিন্দুটা হচ্ছে যে তরল পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে 3টি অবস্থায় থাকতে পারে। কোন 3টি অবস্থায়? বরফ, পানি আর জলীয় বাষ্প। এই অবস্থায় থাকে, সেই অবস্থাটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু। তাহলে পানির ত্রৈধ বিন্দু আমরা পাইলাম। এই ত্রৈধ বিন্দুর তাপমাত্রাকে সাধারণত ধরা হয় 273 কেলভিন। তাহলে এই হিসাবে বরফের গলনাঙ্ক কত? 273 কেলভিন। গলনাঙ্ক 273 কেলভিন। পানির স্ফুটনাঙ্ক, তাহলে গলনাঙ্ক যদি 273 কেলভিন হয়, গলনাঙ্ক 273 কেলভিন, স্ফুটনাঙ্ক আর 100 ডিগ্রি বেশি, তাহলে 273 যোগ হচ্ছে 100, তাহলে হবে কত? 373। এই 373, তাহলে স্ফুটনাঙ্ক তার 373 কেলভিন। তাহলে 373 কেলভিন পানির স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক 273 কেলভিন। সুতরাং বরফের গলনাঙ্ক এবং পানির স্ফুটনাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 100 কেলভিন। তাহলে তাপমাত্রার পার্থক্যটা কত? 100 কেলভিন। বরফের গলনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক, এই দুইটার তাপমাত্রার পার্থক্য হচ্ছে 100 কেলভিন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে বুঝতে পারলাম তাপ ও তাপমাত্রা। এই যে তাপ ও তাপমাত্রা, তাহলে আমাদের কেলভিন এটা তাপমাত্রার পার্থক্যকে আমরা প্রকাশ করে থাকি। এরপরে আমরা দেখব অভ্যন্তরীণ শক্তি, আমরা এর মধ্যে হয়ে গেছে। এবার হলো ভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক আমরা তৈরি করব। বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক কেমন জিনিস? এতক্ষণ আমি বলতেছিলাম যে কেলভিন স্কেল আর হলো সেলসিয়াস স্কেলে, দুইটা নিয়ে আলোচনা করছিলাম। আমি দুইটা জিনিসকে একটু আলোচনা করবো, একটু এখন ডিপে দেখি সেটা কি আলোচনার মধ্যে আসে। কেলভিন স্কেল আর হলো সেলসিয়াস স্কেল, এই দুইটার মধ্যে সম্পর্কটা কিভাবে তৈরি হয় আমরা সেই সম্পর্কটা একটু দেখব। আমরা কিন্তু এই বরফের গলনাঙ্ক পেয়েছি 0 ডিগ্রি সেলসিয়াস, আর
ক্যালভিনে সেটা কিন্তু 273 ডিগ্রি ক্যালভিন। আর পানির স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, আর ক্যালভিনে 373 ডিগ্রি 373 ক্যালভিন। সুতরাং দেখা যাচ্ছে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে এবং ক্যালভিন স্কেলে দুটো কিন্তু একই। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য কত? আমরা যদি 1 ক্যালভিন মনে করি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য 1 ক্যালভিন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য সমান 1 ক্যালভিন। তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য বলতে তাপমাত্রা পার্থক্যকে ডেল থিটা দ্বারা প্রকাশ করা হবে। ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য সমান আমরা লিখতে পারি। তাহলে এখানে হ্যাঁ, তাহলে থিটা ডিগ্রি, এখন এখানে থিটা ক্যালভিন, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে থিটা ক্যালভিন পার্থক্য। এই ক্ষেত্রে কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত, ক্যালভিন স্কেলে তার চেয়ে কত হবে? 273 বেশি হবে। আমরা কিন্তু একটু আগে বলছি সেটা, কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াসে যত, ক্যালভিনে তার চেয়ে 273 বেশি। তাহলে কোনো কিছু তাপমাত্রা আমি মনে করে নিলাম, যদি কোনো বস্তুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে 0 ডিগ্রি সমান কত তাপমাত্রা? সমান, তাহলে এখানে 273 ক্যালভিন হয়। তবে আমরা কিন্তু লিখতে পারি যে 100 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াস আমরা লিখতে পারি, বা 100 ডিগ্রি লিখতে পারি। তবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হবে? তাহলে সমান 10 যোগ 273 ক্যালভিন সমান হবে 283 ক্যালভিন। আমরা কিন্তু এটা পাই। সেম যদি তাপমাত্রা মাইনাস হয়, অনুরূপভাবে আমি লিখতে পারি, অনুরূপভাবে -20 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা সমান, তাহলে আমি লিখতে পারি -20 প্লাস 273। তাহলে এখান থেকে এত ক্যালভিন হলো, আমি এখান থেকে লিখতে পারি 273 মাইনাস হয়ে গেলে 253 ক্যালভিন পেয়ে গেলাম আমরা। এই যে বিষয়গুলো, যে তাপমাত্রার পার্থক্য, তাহলে কিছু তাপমাত্রার পার্থক্য আমরা বলতে পারি। এই ক্ষেত্রে অনুরূপভাবে আমি লিখতে পারি, সুতরাং থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কি লিখবো? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস সমান, থিটা ডিগ্রি সেলসিয়াস সমান থিটা প্লাস 273 ক্যালভিন থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে একটি বস্তুর কোনো এক সময়ের তাপমাত্রা, একটি বস্তুর কোনো এক সময়ের তাপমাত্রা θ1 যদি হয়, যদি
একটা বস্তুর কোন এক সময়ের তাপমাত্রা আমরা θ1 ধরতে পারি, θ2 ধরতে পারি, খুশি মতো ধরতে পারবো। অর্থাৎ এক সময়ের তাপমাত্রা θ1 হলে আমরা তাহলে বাকি সময়ের তাপমাত্রা যদি মনে করো যে এখন একটা বস্তুর তাপমাত্রা θ1, 10 মিনিট পরে θ2 হলো, তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যটা কত হবে? সেই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যটা কিন্তু হবে θ2 মাইনাস θ1। তাহলে আর θ1 ডিগ্রি সেলসিয়াস, θ1 ডিগ্রি সেলসিয়াস সমান তাহলে কত হবে? θ1 প্লাস 273 কেলভিন। θ2 অনুরূপভাবে θ2 ডিগ্রি সেলসিয়াস সমান θ2 প্লাস 273 এখানেও কেলভিন হবে। আচ্ছা, এবার আমরা দেখব যে বাকি অংশটা এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। এই দুইটা সম্পর্ক যদি আমি করি তাহলে দেখো যে কি আসছে। এখন তাহলে মনে করে নিলাম যে বিকাল 5:10 এই তাপমাত্রা হলো, বিকাল 5:20 এই তাপমাত্রা হলো, তাহলে সময়ের পার্থক্য 20 মিনিট, 10 মিনিট। আর আমার তাপমাত্রার পার্থক্যটা কত? তাহলে তাপমাত্রার পার্থক্য সমান তাহলে θ2 মাইনাস θ1 এখানে সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস হলে আমরা কিন্তু এটা লিখতে পারি θ2 প্লাস 273 মাইনাস θ1, সেখান থেকে আমরা লিখতে পারি এখানে 273। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ আমার এখানে কিন্তু যে তাপমাত্রার পার্থক্য এটা পাইলাম আমরা মাইনাস, হ্যাঁ এখানে এটা কেলভিন হয়ে যাবে। সো আমরা এখান থেকে লিখব তাপমাত্রার পার্থক্য যেহেতু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি θ2 মাইনাস θ1, এটাকে প্রকাশ করা হবে ডেল থিটা দ্বারা। তাহলে তাপমাত্রা পার্থক্য যেহেতু, তাহলে ডেল থিটা হবে, পার্থক্য করলাম ডেল থিটা দ্বারা, অর্থাৎ ডেল থিটা সমান এটা। তাহলে এই অংশের সাথে আমরা যে কাজটা করে থাকব সেটা হলো যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আর কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে একই অর্থ বহন করে। কিন্তু কোনো নির্দিষ্ট তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নেওয়া যদি থাকে তাহলে আমরা তাকে কেলভিন করতে হলে 273 যোগ করে দেব। এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। এর পরের টপিকসটা হলো আমাদের পদার্থের তাপীয় প্রসারণ। এবার দেখব আমরা পদার্থের তাপীয় প্রসারণ কি জিনিস। এখন দেখো তাপজনিত যে তাপীয় প্রসারণ আমরা জানি এটা একটু সামান্য ব্যতিক্রমধর্মী কথা। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল পদার্থেরই, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল পদার্থই যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটা প্রসারিত হবে, এবং তাপ অপসারণে সেটা কি হবে? সংকুচিত হবে। সংকোচন মানে ছোট হয়ে যাওয়া। যখন কোনো বস্তু উত্তপ্ত হয় তখন বস্তুটির প্রত্যেক অণুর তাপ শক্তি, অর্থাৎ তার মধ্যস্থিত যে গতিশক্তি সেটা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে বলতে পারি কঠিন ও তরল পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের বিপরীতে অণুগুলো আরো বর্ধিত শক্তিতে কাঁপতে থাকে। ফলে এই অণুগুলো পূর্বের অবস্থা থেকে এদের স্মরণ ঘটে, যে প্রথম অবস্থা ছিল তা থেকে স্মরণ ঘটে। যেহেতু স্মরণ ঘটে, অতএব আমরা বলতে পারি
বস্তুটি কি হয়, যেহেতু সরল চলছে তাহলে এর অবস্থান কি টান টান অনুভব করবে। অর্থাৎ এই অণুটি যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন এটা বিকর্ষণ অনুভব করে, বিকর্ষণ অনুভব করে। তাহলে এই বিকর্ষণ অনুভব করার মানেই হলো তার আন্তঃনবিক দূরত্ব যখন বৃদ্ধি পায় তখন আকর্ষণ অনুভব করবে। কোনো বস্তুটি যখন স্থিতিস্থাপকতা অথবা স্থিতিশীলতা লাভ করে তা এই যুগপৎ আকর্ষণ ও বিকর্ষণ বলের উপস্থিতির জন্য হয়ে থাকে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ আমি যেভাবে বলি যে এখানে আকর্ষণ ও বিকর্ষণের বলের উপস্থিতির জন্যই এই ঘটনাটা ঘটে থাকে। তাপমাত্রা বৃদ্ধির কারণে কোনো বস্তুর অণুগুলো যে স্পন্দিত হতে থাকে তা সরল সন্দিত স্পন্দন হয়, কিন্তু এটা কিন্তু সরল সন্দিত স্পন্দন নয়। এটা বলতে পারি যেহেতু কম্পন তাহলে সরল সন্দিত স্পন্দন হবে না, তা না। এর কারণ হলো দুই অণুর মধ্যে দূরত্ব কিছুটা সাম্য অবস্থার তুলনায় কমে যায় এবং বিকর্ষণ বল দ্রুত তখন কি হবে, বৃদ্ধি পাবে। কিন্তু এদের মধ্যে দূরত্ব সাম্য অবস্থার তুলনায় বৃদ্ধি পেলে আকর্ষণ বল তত দ্রুত বৃদ্ধি পায় না। ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আরো বৃদ্ধি পেলে সেটা অণুগুলো আরো কি করে, ছোটাছুটি করতে থাকে। এর ফলে প্রত্যেক অণুর ভারসাম্য অবস্থার বাইরের দিকে সরে যাবে এবং তা কি হবে, এক সময় পরস্পর থেকে দূরে সরে যাবে। এই যে পরস্পর থেকে দূরে সরে গেলে এটি প্রথমে কি তরলে পরিণত হলো, অর্থাৎ কঠিন পদার্থ থেকে সেটা তরল পদার্থে রূপান্তরিত হলো। আর এই কঠিন পদার্থে যখন তরল পদার্থে রূপান্তরিত হলো তারপরেই বস্তুটির মধ্যস্থ অণুগুলো যখন আরো বেশি দূরে যেতে থাকলো, আরো বেশি দূরে যাচ্ছে, তখন সেটা বাতাসে বা বাষ্পে পরিণত হচ্ছে বা গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে। এই যে গ্যাসীয় অবস্থায় পরিণত হলো, তাহলে এই গ্যাসীয় অবস্থা থেকে আমরা পাই যে এই যে গ্যাসীয় অবস্থা, এই গ্যাসীয় অবস্থায় বায়বীয় অবস্থা, এটা দ্বারা পেলাম আমরা তিনটে অবস্থা, পদার্থের তিনটি অবস্থা। এই তিনটি অবস্থা থেকে পেলাম, বস্তুকে তাপ দিলেই এই তিনটি অবস্থার উদ্ভব হলো। একটা কি কঠিন ছিল, সেটা তরল হলো, তরল থেকে আবার সেটা কি হলো, বাষ্পে রূপান্তরিত হলো। তাহলে গ্যাসীয় পদার্থের চেয়ে তরল পদার্থের প্রসারণ অপেক্ষাকৃত কম, কঠিন পদার্থের প্রসারণ সবচেয়ে কম, কঠিন পদার্থের প্রসারণ সবচেয়ে কম, গ্যাসীয় পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি, তরল পদার্থের প্রসারণটা হচ্ছে গ্যাসের চেয়ে কম। তাহলে এক্ষেত্রে আমাদেরকে তাপমাত্রার সাথে যে সম্পর্কটা সেটা বুঝে নিলাম আমরা। এখন আমরা দেখব যে কঠিন পদার্থের প্রসারণটা কেমন, একটু বিশ্লেষণ দেই। কঠিন পদার্থের প্রসারণটা এটা কেমন হবে। কঠিন পদার্থ বলতে তো অনেক দণ্ড আকৃতির হতে পারে, বা সেটা কি হতে পারে, সিলিন্ডার আকৃতির হতে পারে, সেটা হতে পারে একটা ঘনক আকৃতির। এই যে বিভিন্ন ধরনের আকৃতির হয়ে থাকে। আমি সাপোজ এখন চিন্তা করব যে একটি দণ্ডই আছে, মনে করলাম একটা দণ্ড, এই একটা দণ্ড, এই দণ্ডের দৈর্ঘ্য হলো L, এটা ধরে নিলাম একটা কঠিন পদার্থ, একটা সোজা বড় ধরনের একটা মনে করলাম একটা পা। তাহলে এই
পাতটি প্রসারিত হবে। এর আছে দৈর্ঘ্য, আছে প্রস্থ, উচ্চতা। যেহেতু দৈর্ঘ্য, এটা যদি গোলাকার হয় তাহলে কি থাকবে না, এর দৈর্ঘ্য থাকবে, কিন্তু উচ্চতা বা এর প্রস্থটা এটা ভালো করে বোঝানো যাচ্ছে না, বাট এটা তো জিনিসগুলো আছে। এবার দেখি কঠিন পদার্থ তাপ দিলে যে বৃদ্ধি পায় সেটা আমরা কিভাবে বুঝে নেব। তাপ প্রয়োগে কঠিন পদার্থটা কিছুটা প্রসারিত হয় এবং তাপ অপসারণে তা সংকুচিত হবে। পদার্থের এই প্রসারণ সব দিকেই হয়ে থাকে, পদার্থটা সব দিকেই প্রসারিত হবে। তবে কঠিন পদার্থের প্রসারণ সমান হয় না। বিভিন্ন রকম পদার্থ প্রসারণও বিভিন্ন রকম হয়, অর্থাৎ তার উপাদানের উপর নির্ভর করে। তাই উপাদানের উপর নির্ভর করা মানে হচ্ছে কি, যে সেটা লোহা নাকি তামা নাকি পিতল নাকি অ্যালুমিনিয়াম, এই প্রত্যেকটা জিনিসের উপর আলাদা আলাদাভাবে প্রসারণ ঘটে, যেহেতু তার উপাদান ভিন্ন ভিন্ন। আমরা একটু আগে দেখেছি যে পানির উপাদানগুলো, তরল পদার্থ একরকম, তারপরে গ্যাসীয় পদার্থ একরকম, একটু আগে দেখলাম আমরা। তো উপাদানগুলো ভিন্ন ভিন্ন থাকার কারণে আমরা এখানে জানবো যে এই যে লোহা বা পিতল বা তামা ইত্যাদি ইত্যাদি যে ভিন্ন ভিন্ন উপাদানের পদার্থ, এই ভিন্ন ভিন্ন উপাদানের জন্য এর প্রসারণটা হবে ভিন্ন ভিন্ন। এবার দেখব আমরা দৈর্ঘ্য প্রসারণটা কি জিনিস। তাপ কি হইতে পারে, বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ আমরা বিভিন্ন পাই। মনে করে নিলাম, ধরি এখানে একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য এল, ধাতব দণ্ডের দৈর্ঘ্য হলো এল। যেহেতু আমি ধাতব দণ্ডটা, তাহলে আমি এটাকে এল নট দিতাম, ধাতব দণ্ডের দৈর্ঘ্য এল নট। প্রথম অবস্থায় এর মধ্যে তাপমাত্রা দিয়েছিলাম আমরা, মনে করলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা আছে সাপোজ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় আছে। তাপমাত্রা পার্থক্য করলাম, কিছুটা পার্থক্য করলে বস্তুটি এই পরিমাণ বৃদ্ধি পেল, এটুকুন বৃদ্ধি পেল, এটুকুন বৃদ্ধি পেল। এই বৃদ্ধিটুকুন যদি আমরা বলি ডেল এল, আর এটা তাহলে কি হবে এল নট, প্রথম আদি। আর এর তাপমাত্রা বৃদ্ধি পেল কতটুকু, তাপমাত্রা পার্থক্য করলাম আমরা ডেল থিটা, তাপমাত্রা পার্থক্য করলাম আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম। তাহলে এখানে তাপমাত্রা পার্থক্যটা কত, তাপমাত্রা পার্থক্যটা কত হবে সেটা আমরা পাবো। কেমন, তাহলে এখন এইটুকুন হবে দৈর্ঘ্য প্রসারণ, অর্থাৎ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এই বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পেল ডেল এল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই অংশের সাথে একটা সম্পর্ক করব। সম্পর্কটা কেমন, পদার্থের দৈর্ঘ্য প্রসারণ এর আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। দৈর্ঘ্য বৃদ্ধি কত, ডেল এল। তাহলে লিখতে পারি আমরা ডেল এল ইজ প্রপোর্শনাল এল নট ডেল থিটা, তাপমাত্রার পার্থক্য ডেল থিটা, এল নট আদি দৈর্ঘ্য, ওদের গুণফল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, বা এখান থেকে লিখব ডেল এল ইকুয়াল আলফা এল নট ডেল থিটা, এটা লিখতে পারি লিখবো আমরা। আচ্ছা, এখন এখানে আলফাটা একটা সমানুপাতিক ধ্রুবক, এর মান দণ্ডটির উপাদানের উপর নির্ভর করবে।
এর মান দণ্ডের কিসের উপর নির্ভর করবে? উপাদানের উপর নির্ভর করবে। আচ্ছা, একে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। কাকে? আলফাকে। এই আলফাটাকে বলা হবে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ। এবার তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা এখান থেকে আমরা আর কি বের করতে পারি? আর কোন অংশটা হতে পারে? তাহলে এই আলফা সমান আমরা কি লিখতে পারি? সুতরাং আলফা সমান আমরা লিখতে পারি ডেল এল বাই এল নট ডেল থিটা, ডেল থিটা। এটা কিন্তু আমরা লিখতে পারি এখান থেকে। তার এক্ষেত্রে আমার যদি এই সমীকরণে এল নট অর্থাৎ আদি দৈর্ঘ্য যদি 1 মিটার হয় আর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আদি দৈর্ঘ্য, তাহলে কি হবে? প্রসারণ সহগ হবে কত? ডেল থিটার সমান। অর্থাৎ আদি দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলাম, 1 মিটার ছিল, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলাম, তাহলে 1 গুণ করলে 1ই থাকে। অতএব এটা সমান তখন কি হবে? আলফা সমান তখন হবে ডেল, আলফা সমান হবে ডেল এল। এর মানে হলো আমি এখান থেকে একটা সংজ্ঞা লিখতে পারি, দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, সেটা কিন্তু আমি লিখতে পারি এখন। কিভাবে? 1 মিটার দৈর্ঘ্যের কোনো পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্যের যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। দৈর্ঘ্য প্রসারণ সহগ এর একক হচ্ছে পার কেলভিন। দৈর্ঘ্য প্রসারণ সহগের একক পার কেলভিন। এটাকে আমরা প্রকাশ করি কে এল দ্বারা। কেমন? এখানে লিখি কে ইনভার্স পার কেলভিন, দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা আসলে কিসের উপর নির্ভর করে? এটা কোন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। দৈর্ঘ্যের একক এখানে মিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, কিলোমিটার থাকতে পারে, জামা যেতে থাকো, কিন্তু এই কি বলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ সবসময় কিন্তু পার কেলভিন হবে এককটা। এখন আর একটা প্রশ্ন হতে পারে, তোমাদের সবসময় যে বিষয়টা আসে, প্রশ্ন হয় যে কোনো পদার্থের, কোনো বস্তুর বা কোনো দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়? একটা সামথিং একটা কিছু আমি একটা মান বলছি যে 11.6 × 10⁻⁻6, এটা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10⁻⁶ পার কেলভিন বলতে কি বোঝায়? তাহলে আমরা এখান থেকে লিখব 1 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 11.6 × 10⁻⁶ মিটার বৃদ্ধি পায়। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে এই অংশের মধ্যে আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলা হয় তাহলে ইনশাআল্লাহ এভাবে বের করতে পারবো। গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই দৈর্ঘ্য প্রসারণ সহগ যাওয়ার পরে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে তাহলে আমরা দেখলাম দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ। এরপরে আসছে পরবর্তী আছে, যেহেতু এর দৈর্ঘ্য যদি হয় তাহলে আবার যদি ক্ষেত্র হয় অর্থাৎ বড় ধরনের হয়, যেমন এই বোর্ডটা একটা বড়, এই বড়টা যদি হয় তাহলে আসলে কেমন হবে সেটা আমরা কিভাবে দেখবো? যে দৈর্ঘ্য প্রসারণ সহগ দেখলাম, তাহলে ক্ষেত্র প্রসারণ সহগটা কেমন হবে? ক্ষেত্রটা এখানে আসছে, দৈর্ঘ্যের জায়গায় কি হবে? শুধুমাত্র ক্ষেত্রটাই চলে আসবে, এই পার্থক্যটা আর কিছুই না। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগটা কি?
কঠিন পদার্থের যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল যে বৃদ্ধি পায় একেই বলে ক্ষেত্র প্রসারণ সহগ। অর্থাৎ এই ক্ষেত্রটা যে বৃদ্ধি পাবে, আমি এটা বোর্ডটাকে তাপ প্রয়োগ করলাম, এই বোর্ডটাকে তাপ প্রয়োগ করলে এই বোর্ডটা যে চারপাশে যে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ। আমরা এই ক্ষেত্র প্রসারণকে, ক্ষেত্রটাকে এরিয়া বলে থাকি, ক্ষেত্র যার ইংরেজি শব্দ এরিয়া। তাহলে এই ইংরেজি শব্দ এরিয়া এখান থেকে আসবে ক্ষেত্র প্রসারণ কিভাবে হয় আমরা দেখব। তাহলে ডেল যদি বলি যে এই একটা ক্ষেত্র, এর প্রসারণ কতটুকু হবে, চারপাশে যদি আমি বড় করি যে বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পেলে এটা আদি ছিল, আদি ক্ষেত্রফল, এটা এ নট, তাহলে এটা হবে কি এ। তাহলে ডেল এ, এই পুরোটা হচ্ছে তাহলে ডেল এ। আমি যদি বলি যে বৃদ্ধি পেলে কতটুকু, তাহলে আমি বলবো বৃদ্ধি হলো ডেল এ, তাহলে বৃদ্ধি হলো ডেল এ, এটা আমরা বলতে পারি ডেল এ হলো। তাহলে একই রকম ভাবে ক্ষেত্র প্রসারণ দৈর্ঘ্য প্রসারণের মতো করে হয়, অর্থাৎ ক্ষেত্রফল, ক্ষেত্রে যে প্রসারণ হয় সেই প্রসারণটা আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রার বৃদ্ধির সমানুপাতিক। তাহলে ডেল এ সমান আমরা লিখতে পারি ডেল এ ইকুয়াল প্রপোর্শনাল এ নট ডেল থিটা। এখানে যদি তাপমাত্রার পরিবর্তন হয়েছে সেই তাপমাত্রার সাথে সম্পর্ক হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ডেল এ সমান বিটা এ নট ডেল থিটা, ডেল থিটা। তাহলে এক্ষেত্রে এই বিটাটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ, এটাকে বলা হয়। আগেরটার মধ্যে আগে ছিল আলফা, আলফাটা কখন হবে দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে আলফা হবে, আর ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে হবে বিটা। তাহলে এই বিটা এর মান হবে, এর মান বস্তুটির উপাদানের উপর নির্ভর করবে। একই কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ সহগটাই বলা হয়ে থাকে। ক্ষেত্র প্রসারণ সহগ আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বিটা সমান, তাহলে এই অংশ থেকে আমরা লিখতে পারি বিটা সমান, সুতরাং বিটা সমান ডেল এ বাই এ নট ডেল থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এখানে ডেল এ বলতে আমরা কি বুঝি, এই ডেল এ সমান হলো, আমরা এটা কিন্তু লিখি এখানে, তাহলে এ ওয়ান মাইনাস এ নট, আর এখানে তাহলে হবে কিন্তু এ নট ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান অথবা থিটা নট, এখানে থিটা ওয়ান দিতে হবে, থিটা ওয়ান এরকম হবে, আমরা কিন্তু এটাও লিখতে পারবো। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগটা পেয়ে গেলাম আমরা। তাহলে ক্ষেত্রফল আর ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে আমরা পেলাম। যদি কখনো প্রশ্ন হয় যে ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ যেভাবে লিখছিলাম এখানেও ঠিক ওভাবে লিখব। কোনো পদার্থের বা কোনো বস্তুর ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার বৃদ্ধি করতে যদি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত, যে মানটা দেওয়া থাকবে তত। আমরা তাহলে পেলাম ক্ষেত্র প্রসারণ সহগ। এরপর দেখবো আয়তন প্রসারণ সহগ। আয়তনটা কেমন জিনিস, আয়তনটা হলো আবার, তাহলে সেটা আমরা মনে করি, আমি এখন এটা মনে করতে পারি হলো আয়তনটা কি হিসেবে মনে করতে পারি, ইয়েস, আমরা একটা ঘনক আকৃতি মনে করতে পারি, এই একটা ঘনক। তাহলে এই ঘনকের আয়তন আছে, আমরা যদি চিন্তা করি তাহলে আমি ঘনক অঙ্কন করে নিচ্ছি। এটা একটা ঘনক হয়ে গেল। এই যে ঘনক, এই ঘনকটা যদি বৃদ্ধি পাবে তাহলে চারপাশ দিয়ে বৃদ্ধি পেতে থাকবে, একই রকম ভাবে বৃদ্ধি পাবে। সাপোজ এরকম বৃদ্ধি হলো, তাহলে এরকম এখান থেকে এরকম বৃদ্ধি পাবে, এরকম বৃদ্ধি পাবে, হ্যাঁ, এটা থেকে এরকম বৃদ্ধি পাবে। আচ্ছা,
আচ্ছা, এই যে বৃদ্ধি পেল, এই আয়তন বৃদ্ধি পাইল যেটা, সেটা হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার সাথে তিন দিকে সব দিকে সমানভাবে বৃদ্ধি পাবে। এই সব দিকে সমানভাবে বৃদ্ধি পাওয়ার ফলেই আমরা এখানে কিন্তু তাকে বলবো আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ একইভাবে হবে এখানেও ঠিক আয়তনকে আমরা আয়তন প্রসারণকে বলবো আয়তন তো ভলিউম ভি, তাই আমরা আদি আয়তনটাকে ভি নট এবং শেষ আয়তনটা যদি ভি ওয়ান হয় তাহলে ডেল ভি ইকুয়াল আমরা লিখতে পারি এখানে ভি ওয়ান মাইনাস ভি নট, ভি ওয়ান মাইনাস হলো ভি নট, আর ডেল থিটা ইকুয়াল আমরা লিখতে পারি থিটা ওয়ান মাইনাস থিটা নট। তাহলে আমরা পেলাম এখানে, তাহলে একই রকম ভাবে ডেল ভি প্রপোর্শনাল আমরা লিখতে পারি ভি নট ডেল থিটা, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ডেল ভি ইকুয়াল গামা, এটার নাম গামা ভি নট ডেল থিটা। তাহলে সুতরাং গামা সমান আমরা লিখতে পারি ডেল ভি বাই হলো ভি নট ডেল থিটা, এটা কিন্তু আমরা প্রকাশ করতে পারি। অতএব আমরা পেলাম এখানে যে আয়তন প্রসারণ সহগ। আশা করি তোমরা সবাই আজকের যে ভিডিওটা এটা দেখে সবাই একটু হলেও উপকৃত হবে। থ্যাঙ্কস ফর অল, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। যদি এতটুকু উপকৃত হয় তাহলে নিশ্চয়ই সকলে কমেন্ট করতে দ্বিধা বোধ করবো না। যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন আমি মনে করি যে এই ভিডিও সম্পর্কে বা যে কোনো সম্পর্কে যদি প্রশ্ন করো তাহলে হয়তোবা আমার জন্য উপকার হয়। অর্থাৎ কোনো টপিকস না বুঝতে পারলে যদি কোনো সমস্যা হয় সেটাও আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বোঝানোর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।